হ্যালো এভরিওয়ান, আমরা রিফ্র্যাকশন অফ লাইট পড়ছিলাম এবং আগের দিন আমরা দেখেছিলাম যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কি এবং টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের কন্ডিশনসগুলো কী কী রয়েছে, প্রিজম কি, প্রিজমের ডেভিয়েশন কিভাবে হয়, ডেভিয়েশনের ফর্মুলা কেমন হয়, সেসব জিনিস কিন্তু আমরা ডিরাইভ করেছিলাম। সো অবশ্যই বলবো সেই ভিডিওগুলো আগে দেখে নাও, তারপরে এই ভিডিওটা দেখো, কারণ সব কিছু লিঙ্ক রয়েছে। আগের দিনের ভিডিও যদি তুমি না দেখো তাহলে আজ কিছু বুঝতে পারবে না। ক্লিয়ার হয়েছে? সো সেই আগের ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে নাও। অল্প অল্প মিনিটে ভিডিও বানাচ্ছি আমি, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। এই ভিডিওটাও তো, এই ভিডিওগুলোও তোমরা পুরো পুরো দেখো না, মানে অল্প দেখে তোমরা ছেড়ে দাও। কেন জানি না কি হয় তোমাদের। পুরো ভিডিও দেখলে কি অসুবিধা হবে? পুরোটা দেখো, তাহলে পুরো কনসেপ্টটা বুঝতে পারবে না। ওই অল্প অল্প 1 সেকেন্ড 2 সেকেন্ড 30 সেকেন্ড 1 মিনিট দেখে তো কোনো লাভ নেই, কোনো কনসেপ্টই বুঝতে পারবে না, হয় দেখবে না। কিন্তু যদি দেখতে হয় পুরো ভিডিওটা দেখো, তাহলে কি পুরো কনসেপ্টটা তোমরা বুঝতে পারবে, তাই না? তোমরা কিন্তু ভিডিও দেখো না ঠিকঠাক করে, ভিডিওতে লাইক করো না, ভিডিওতে কমেন্ট করো না। ভাই মোটিভেশনটা পাবো কোথা থেকে নেক্সট ভিডিও বানানোর? এই মোটিভেশন তো দরকার না, যে সমস্ত কিছু স্যাক্রিফাইস করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, কত কাজ ফেলে রেখে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। সো সেগুলোর দিকে তোমরা একটু দেখো, ভাবো যে না, দাদা বা স্যার তো অনেক কিছু মানে ত্যাগ করে নিয়েও ভিডিও এসে বানাচ্ছে, কত কাজ থাকে, হ্যাঁ, এই মিটিং ওইখানে এইখানে কত কিছু করার পরে এসে ভিডিও বানাচ্ছে। তারপরেও যদি তোমরা ঠিকঠাকভাবে ভিডিও না দেখো, না শেয়ার করো, না কমেন্ট করো, তাহলে মোটিভেশনটা পাবো কোথা থেকে? তাই নাই কি? সো ভালো করে ভিডিওগুলো দেখো, তোমার বন্ধুর সাথে শেয়ার করো, তবেই না ভালো লাগবে। একটুখানি ভিউজ হবে, তবে না ভালো লাগবে। না, ভিউজ হচ্ছে না, তোমরা দেখছো না ভিডিও যদি না দেখো তাহলে ভিউজ কী করে হবে? তোমরা যদি একটা ভিডিও পুরোটা না দেখো, তাহলে তো সে মানে ভিডিওতে কোনো ভিউজই আসবে না। না, সো ভালো করে দেখো, তোমরা তোমাদের জন্য তো বানাচ্ছি না। তোমরা যদি ভালো করে দেখো, তোমাদের জন্য আরও ভালো ভালো জিনিস নিয়ে আসবো। হ্যাঁ, সো আরও স্যারদেরকেও ইনভলভ করাবো এখানটায়, যাতে তোমাদের কি সমস্ত চ্যাপ্টার কভার হয়ে যায়, মানে সমস্ত কি বলে বুক কভার হয়ে যায়, ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক, সেই দিকেও তো নজর রাখতে হবে আস্তে আস্তে, তাই নাকি? তো সেগুলো তোমরা দেখো একটুখানি। ওকে, তো চলো শুরু করা যাক। সো আজকে আমরা মেনলি যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে গিয়ে প্রিজমের জন্য মিনিমাম ডেভিয়েশন কী করে পাই আমরা। ওকে, সো মিনিমাম ডেভিয়েশন খুবই ইম্পর্টেন্ট। এটা তোমার মনে করে নাও আসবেই, মিনিমাম ডেভিয়েশন। ওকে, সো মিনিমাম ডেভিয়েশনটা কি? কিছুই না, একদম সিম্পল। আমরা যদি দেখি ডেভিয়েশনের ফর্মুলা আগের দিন আমি করিয়েছিলাম, সেটা কি বলে, I1 প্লাস I2 মাইনাস এ হচ্ছে তোমার প্রিজম অ্যাঙ্গেল। এটা কি এখানে প্রিজম অ্যাঙ্গেল, এবং এরও একটা ফর্মুলা পাই আমরা যখন ডেরিভেশন করেছিলাম, সেটা হয় R1 প্লাস R2। এই ফর্মুলাটা আমরা কিন্তু সেদিনই পেয়েছিলাম। সো এই যে ইকুয়েশনটা লিখলাম, এই ইকুয়েশনটা থেকেই কিন্তু আমি একটা গ্রাফ আঁকতে পারি। মানে এই যে ডেল্টা আর I1টা তোমার ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আর ডেল্টা তোমার ডেভিয়েশন। আমি যদি এর মধ্যে গ্রাফ আঁকার চেষ্টা করি, সেটা এরকম হবে। সো সাপোজ এটা ডেল্টা দিলাম, এটা আমি I1 দিলাম, ঠিক আছে? এদিক বরাবর ডেল্টা যাচ্ছে, এদিক বরাবর I1 যাচ্ছে। এবার তুমি যদি গ্রাফটা দেখো, গ্রাফটা ঠিক এইরকম হয়, কাইন্ড অফ এইরকম। হ্যাঁ, মানে এইখানটা তুমি দেখতে পাচ্ছ মিনিমাম ভ্যালু পাই আমরা, মানে এখানে এর একটা মিনিমাম ভ্যালু থাকবে, সেটা I0 বলতে পারো। এখানে আমরা একটা ক্যালকুলেট করবো, সেটার ভ্যালু হবে I1 ইকুয়াল টু I2। আর এই পয়েন্টটাতে তোমার যে ডেল্টা, দেখো ডেল্টার মানটা সব থেকে মিনিমাম, সুতরাং এটাকে বলি আমরা মিনিমাম। ওকে, এই ডেল্টাটাকে বলা হয়ে থাকে মিনিমাম পজিশন বা মিনিমাম, সিম্পল মিনিমাম ডেভিয়েশন, ঠিক আছে? সো মিনিমাম পজিশন অফ ডেভিয়েশন, মিনিমাম পজিশন অফ দ্য মিনিমাম ডেভিয়েশন, বা এরকম বলি পজিশন অফ দ্য মিনিমাম ডেভিয়েশন, তাহলে বেশি ভালো লাগবে কথাটা, তাই না? পজিশন অফ দ্য মিনিমাম ডেভিয়েশন, পজিশন অফ মিনিমাম ডেভিয়েশন হলো এটা। এবার আমরা এটা ক্যালকুলেট করব যে এই মানে মিনিমাম যে
ডেভিয়েশনটা হবে তার কন্ডিশনটা কি, সেটা হবে তোমার I1 ইকুয়াল টু I2, সেটা আমরা ক্যালকুলেট করব। ওকে, সো আমরা কি জানি, আমাদের কাছে একটা ইনফরমেশন রয়েছে সেটা কি ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। এখান থেকে আমি লিখতে পারি না যে ডেল্টা এটাকে এদিকে নিয়ে আসি, তাহলে প্লাস এ ইকুয়াল টু I1 প্লাস I2। তাহলে এখান থেকে তুমি দেখে বলো ডেল্টার মানটা মিনিমাম কখন হবে, যখন I1 প্লাস I2 তে মিনিমাম হবে। তো তাহলে আমরা বলতে পারি ইফ ডেল্টা ইকুয়াল টু ডেল্টা মিনিমাম কখন, যখন তোমার I1 প্লাস I2 উইল বি মিনিমাম, বা এটা হওয়া উচিত, তাই তো, এটাকে মিনিমাম হওয়া উচিত। সো এত উড বি মিনিমাম। সো এটাকে মিনিমাম হতে হবে, তাহলে এইটা মিনিমাম কখন হবে। আর এইখানটা দেখো এটা কিন্তু বাবা কনস্ট্যান্ট, এটা প্রিজম অ্যাঙ্গেল। সো হেয়ার তুমি এখানে বলতেই পারো এ ইজ কনস্ট্যান্ট, কারণ এটা প্রিজম অ্যাঙ্গেল, এটা কনস্ট্যান্ট হবে। ওকে, তাহলে এইটাকে মিনিমাম কখন আমি করতে পারি, দেখো আমি এখান থেকে ক্যালকুলেট করতে পারি যে ডেল্টা প্লাস এ ইকুয়াল টু, এইটাকে আমরা এরকম লিখতে পারি না, রুট ওভার অফ I1 মাইনাস রুট ওভার অফ I2 তার হোল স্কোয়ার প্লাস 2 টাইমস অফ রুট ওভার I1 I2, এটা লিখতেই পারি। তুমি এটাকে ভাঙো, দেখবে এটা পেয়ে যাবে তুমি, একদম সিম্পল সূত্র একটা, ঠিক আছে। এটাকে যদি ভাঙো তুমি এটা পেয়ে যাবে, কারণ এ প্লাস বি এটা সূত্রের বাবা, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, এটা কী হয়, এরকম হয় না, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম হয়, ঠিক আছে। আমি এটাকে এরকম করেছি দেখো, সো মানে এটা মাইনাসের সূত্রে লিখেছি, তো এটা মাইনাস লিখে দিই, মাইনাস, তাহলে এইখানটায় তোমার মাইনাস হবে, ঠিক আছে। সো এটাকে এদিকে নিয়ে আসতে হয়, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে তুমি এর জায়গায় কি লিখবে, রুট ওভার অফ I1, বির জায়গায় কি লিখবে, রুট ওভার অফ I2, পুট করে দেখবে চলে আসবে। তাহলে এটা তোমার ল, এগুলো আমরা জানি ম্যাথমেটিক্সে, এগুলো আমরা কিন্তু অনেক পড়েছি, তাই না। ওকে, সো এইখান থেকে তুমি দেখতেই পাচ্ছ যে কি হচ্ছে, ডেল্টা, আচ্ছা তাহলে এইটুকুনি কি মিনিমাম হতে হয়, তাই তো, মানে আমি বলছিলাম যে I1 প্লাস I2 এটাকে অবশ্যই মিনিমাম হতে হবে, এবং তার জন্য একটা ফর্মুলা ডিরাইভ করলাম যে এইটা মাইনাস রুট ওভার অফ এইটা প্লাস 2 টাইমস অফ এইটা। তাহলে এইটা মিনিমাম কখন হবে, যখন তুমি এইটাকে তুমি 0 করে দেবে, তাহলে এটা যদি তোমার 0 হয় তাহলে মিনিমাম হয়ে গেল এই ভ্যালুটা। তাহলে সুতরাং তুমি এখানে লিখতে পারো যে ডেল্টা ইকুয়াল টু ডেল্টা এম, ডেল্টা ইকুয়াল টু ডেল্টা এম তো কখন হবে, যখন তোমার এরকম লিখে আমি এইটা তোমার 0 হবে, এটা হোল স্কোয়ার করে দাও, যাই খুশি করো না কেন সেটা, এটা করলেও তো একই জিনিস, তাই না। সো রুট ওভার অফ I1 মাইনাস রুট ওভার অফ I2 দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি I1 এটাকে করো, বোথ সাইডে হোল স্কোয়ার করে দাও, তাহলে সিম্পল তুমি লিখতে পারো I1 ইকুয়াল টু I2। তাহলে I1 ইকুয়াল টু যখন I2 হচ্ছে তখনই কি হচ্ছে, মিনিমাম পাচ্ছি আমরা, ডেল্টা ইকুয়াল টু ডেল্টা এম পাচ্ছি, তাই তো। তাহলে কন্ডিশনটা কি, দিস ইজ দ্য কন্ডিশন, এটা আমাদের কন্ডিশন, তাহলে এটা হওয়া দরকার। এটা যদি হয় তাহলে ডেল্টাটা কিন্তু মিনিমাম হয়, তার মানে আমরা মিনিমাম ডেভিয়েশন পাবো আমরা। ওকে, এইবার I1 ইকুয়াল টু যদি I2 হয়, I1টা তোমার ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর I2 তোমার ট্রান্সমিটেড অ্যাঙ্গেল, যেটা একদম বেরিয়ে যাচ্ছে প্রিজম থেকে। এবং এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, সেটা কি, দেখো আমরা তো প্রিজম জানি, এটা প্রিজম, এই তো, এখানে রশ্মিটা এরকমভাবে পড়ে, এটা নর্মাল রশ্মি, এই রশ্মি পড়লো, এই গেল, এই বেরিয়ে আসে, তাই তো। সো এটা তোমার ইনসিডেন্ট অ্যাঙ্গেল হয়, এটা তোমার রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল হয়, এটা তোমার আবার এখানে ইনসিডেন্ট হয়, এইটা তোমার আবার ট্রান্সমিটেড অ্যাঙ্গেল হয়ে থাকে। ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে
প্রিজমটার যদি আমি বলি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ বলি, আর এটার জন্য আমি 1 বললাম, এটা এয়ার ধরলাম। আচ্ছা, ইন জেনারেল যদি তুমি বলো তাহলে এটাকে তুমি মিউ এ বলবে, ঠিক আছে? ওকে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে তুমি এই পয়েন্টে স্নেলের সূত্র কাজে লাগাতে পারো। সুতরাং তুমি লিখতে পারো যে 1 ইন্টু সাইন I1 আর মিউ ইন্টু সাইন R1। ওকে, আর এই পয়েন্টে যদি তুমি কাজে লাগাও তাহলে কী হবে? আচ্ছা, এখান থেকে মিউটা ক্যালকুলেট করে আগে, তাহলে মিউ ইকুয়াল তুমি বলতে পারো যে সাইন I1 ডিভাইডেড বাই সাইন R1। সিমিলারলি তুমি যদি এই পয়েন্টে কাজে লাগাও তাহলে তুমি কি বলবে? তাহলে তুমি বলবে যে মিউ সাইন R2 ইকুয়াল টু 1 ইন্টু সাইন I2। এটা ফ্রি মিডিয়াম, এয়ার মিডিয়াম রয়েছে, সুতরাং মিউ ইকুয়াল টু সাইন I2 ডিভাইডেড বাই সাইন R2। তাহলে দেখো এই যে ফর্মুলাটা এখানে লিখলাম, এখানে বাঁ দিকেও মিউ, এখানে বাঁ দিকেও, তাহলে ডান দিকে মানে সমান হয়ে যাবে। তাহলে এখানে তুমি লিখতে পারো সুতরাং I1 বাই সাইন R1 ইকুয়াল টু সাইন I2 ডিভাইডেড বাই সাইন R2। এটা বলতে পারো। I1 আর I2 সমান, তাহলে তুমি কি লিখবে? উপরের দিকটা সমান হয়ে যাবে, সাইন R1, এখানে সাইন I2, এখানে I1ই করে দাও কারণ দুজনে সমান, এখানে সাইন R2। তাহলে ডান উপর দিকটা কেটে যাচ্ছে, এখানে এইটুকুনি কেটে যাচ্ছে, তাহলে আলটিমেট এখানে কি পড়ে থাকবে? যে সাইন R1 ইকুয়াল টু সাইন R2। তার মানে সুতরাং তুমি বলতেই পারো যে R1 ইকুয়াল টু R2। তাহলে তুমি কি বুঝতে পারলে? যে কন্ডিশনটা হয়ে দাঁড়াচ্ছে মেনলি, সো কন্ডিশনটা হয়ে দাঁড়াচ্ছে কন্ডিশন, সেটা তোমার একটা I1 ইকুয়াল টু I2 অ্যান্ড R1 ইকুয়াল টু R2। বুঝতে পারলে? এইটা তোমার তাহলে মেন কন্ডিশন হচ্ছে কিসের জন্য? মিনিমাম ডেভিয়েশনের জন্য। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তো দিস ইজ দ্য কন্ডিশন ফর মিনিমাম ডেভিয়েশন। ওকে, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে রাখি যেটা আমি প্রমাণ করব না, হ্যাঁ, সেটা যেহেতু কাজে লাগবে না তাই প্রমাণ করবো না আমি। এইটা যদি প্রিজম হয়, প্রিজমের নাম দিচ্ছি ABC, আর এটা রশ্মি যাচ্ছে, রশ্মিটার আমি নাম দিচ্ছি সাপোজ PQRS। এইখানে তুমি সবসময় দেখবে এই যে QR রশ্মি আর BC যে রশ্মি, মানে BCটা প্রিজমের বেস, হ্যাঁ, এরা সবসময় দেখবে প্যারালাল থাকবে, মানে QR অলওয়েজ প্যারালাল টু BC। অলওয়েজ তোমার প্রিজমের যে বেসের সাথে সবসময় কিন্তু প্যারালালই হবে, ঠিক আছে? এটাকেও কিন্তু ম্যাথমেটিক্যালিও প্রমাণ করা যায়, আমি সেটা কিন্তু প্রমাণ করছি না। নেক্সট কোশ্চেন দেখো, মানে নেক্সট থিওরি বলতে পারো তুমি। সেটা কি বলছে? যে এই যে তুমি প্রিজম নিচ্ছ, প্রিজমের যে মেটেরিয়াল তাতে একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স রয়েছে, সেই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা তুমি কী করে বের করবে? ইন টার্মস অফ প্রিজম অ্যাঙ্গেল অ্যান্ড ডেভিয়েশন, ঠিক আছে? সেটা আমরা কী করে বের করবো সেটাও কিন্তু আমরা বের করতে পারি, সেটা আমি এখানে দেখাবো, সেটা খুব ইম্পর্টেন্ট। সো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স of the material of the prism। ক্লিয়ার হয়েছে? সেটা দেখো কি করে করা যেতে পারে, একদম সিম্পল, কিছুই না। আমরা কি জানি? আমরা তো বাবা কিছুই জানি না। সো ডেল্টা ইকুয়াল টু আমরা জানি যে I1 প্লাস I2 মাইনাস A, ঠিক আছে? যেখানটায় তুমি বলো যে A ইকুয়াল টু R1 প্লাস R2, তাই তো? মানে বা এটা বলতে পারো যে অ্যান্ড A ইকুয়াল টু R1 প্লাস R2। এবার আমরা যদি মিনিমাম ডেভিয়েশনের কথা ভাবি, সো ফর মিনিমাম ডেভিয়েশন, মিনিমাম ডেভিয়েশনের ক্ষেত্রে কি হয়ে থাকে? তুমি বলো যে I1 ইকুয়াল টু I2 হয়, R1 ইকুয়াল টু R2 হয়, মানে মিনিমাম ডেভিয়েশন মানে ডেল্টা ইকুয়াল টু তোমার ডেল্টা M হবে। সো কন্ডিশনটা কি বলে? I1 ইকুয়াল টু I2 অ্যান্ড R1 ইকুয়াল টু R2।
এটা তোমার কন্ডিশন। ক্লিয়ার হয়েছে? তাহলে সুতরাং তুমি ডেল্টা ইকুয়াল টু তুমি তাহলে কি লিখতে পারো, ডেল্টা ইকুয়াল টু তুমি ডেল্টা জায়গায় তুমি ডেল্টা এম পুট করে দাও, ইকুয়াল টু I1 আর I2 সমান হয়ে গেল। তাহলে তুমি এখানে লিখে 2 টাইমস I1 মাইনাস এ বলতে পারো প্রিজম অ্যাঙ্গেলের টার্মসে। বুঝতে পারলাম? এইটা থাকলো। এবার তুমি কি বলো, দেখো এইখান থেকে একটা জিনিস কাজ করতে পারো তুমি, মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেলের টার্মসে তুমি এটাকে লিখতে পারো। সুতরাং তুমি এটাকে বলতে পারো যে I1 ইকুয়াল টু, এটা দিকে আসলে প্লাস হয়ে যাবে, সুতরাং ডেল্টা এম প্লাস এ, আর দুইটা নিচে চলে আসবে, সুতরাং এইটা এসে দাঁড়াবে I1 ইকুয়াল টু হলো। অ্যান্ড দেখো এ ইকুয়াল টু R1 প্লাস R2, তাহলে তুমি এখানে বলতে পারো না এরকম যে বাবা এ ইকুয়াল টু তাহলে কি হবে, তাহলে এ ইকুয়াল টু হবে 2 টাইমস অফ R1। তাহলে এখান থেকে তুমি R1 ইকুয়াল টু বলতে পারো এ ডিভাইডেড বাই 2। বুঝতে পারলাম? তাহলে এইটা একটা টার্মস পেলে এটা কাজে লাগবে, এইটা একটা পেলে এটা কাজে লাগবে আমাদের। ওকে, এবার আমরা সবাই প্রিজম জানি, এই প্রিজম আমাদের, এই প্রিজমের ক্ষেত্রে এটা এ, এটা বি, এটা সি, এটা তোমার প্রিজম অ্যাঙ্গেল, যেটা আমি এ বললাম। এখানে একটা রশ্মি পড়বে, সাপোজ লাল কালার দিয়ে দেখাই, এই রশ্মি পড়লো, এই গেল, এই বেরিয়ে গেল। তাহলে এখানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল কত, এটাকে তুমি বলছো I1 R1 R2 I2। ওকে, সো এটা আমি জেনারেল করে দিই যাতে তোমাদের সুবিধা হয়। মানে এরকমও হতে পারে যে প্রিজমটাকে এয়ারে রাখলো, প্রিজম তো কাজ, এটা একটা গ্লাস, দিস ইজ আ গ্লাস, সিম্পল একটা গ্লাস, তাই তো? তাহলে এ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তুমি বলবে μg। ওকে, এবার এই প্রিজমটাকে এয়ারের মধ্যে রাখতে পারে অথবা ওয়াটারে রাখতে পারে। তাহলে ওয়াটারে রাখলে কিন্তু একটা আলাদা হয়ে যাবে, তার জন্য আমি জেনারেল ওয়েতে করে দেবো। আমি যদি এয়ারে রাখি তাহলে তার জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমি μ a লিখবো, যদি ওয়াটারে রাখতাম তাহলে μw লিখবো। মানে তুমি এর জায়গায় সিম্পলি তুমি কি করে দেবে, μw ইউজ করবে, ঠিক আছে? তাহলেই তোমার হয়ে যাবে। তাহলে দেখো আমি যদি প্রথমে এই পয়েন্ট, মানে এটার নাম দিই PQRS, তাহলে এই যে কিউ পয়েন্ট, মানে এই পয়েন্টের জন্য যদি আমি দেখি, তাহলে প্রথম পয়েন্টের জন্য যদি আমি কাজে লাগাই তাহলে কি লিখবো দেখো। সুতরাং μ a, আমি এয়ার দিয়ে ধরছি, ঠিক আছে? μ a ইন্টু সাইন I1 ইকুয়াল টু μg ইন্টু সাইন R1। ক্লিয়ার হয়েছে? এইখানে দেখো তুমি এক কাজ করে μ এটাকে নিচে নিয়ে চলে আসো, সাইন আরটাকে নিচে নিয়ে চলে আসো, তাহলে তুমি কি লিখতে পারো, μg ডিভাইডেড বাই μ a ইকুয়াল টু সাইন I1 বাই সাইন R1। এখান থেকে এইটাকে তুমি কি লিখতে পারো, যে এ μg, তাই তো? মানে এয়ারের রেসপেক্টিভ গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দ্যাট ইজ ইকুয়াল, এটা তোমার রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয়ে গেল। সুতরাং সাইন I1 ডিভাইডেড বাই সাইন R1। ক্লিয়ার হয়েছে? তাহলে এইখানে তুমি দেখো I1 এর মান পুট করতে পারো আর R1 এর মানও পুট করতে পারো এখানটায়। তাহলে সুতরাং তুমি এখানে বলবে যে এ μg ইকুয়াল টু সাইন I1 মানে কত, ডেল্টা এম প্লাস এ ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন কত আছে R1 মানে a বাই 2, a বাই 2। মারাত্মক ইম্পর্টেন্ট বাবা, এটা পরীক্ষাতে এটা কিন্তু আসবেই, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে তুমি এয়ারের রেসপেক্টে বললে, তোমার যদি ওয়াটারের রেসপেক্টে বলো তাহলে এখানে কি এর জায়গায় তুমি W ইউজ করবে, মানে এই যে μ a লিখলে এখানে তুমি μw ইউজ করবে, তাহলে তোমার হয়ে গেল, ঠিক আছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভালো করে এটা পড়ে যাবে, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রবলেমও কিন্তু দেওয়া হয়ে থাকে। এইবার তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিই, যেটা তোমরা বাড়িতে করবে। সেটা কি, ধরো যদি ইনসিডেন্ট অ্যাঙ্গেল এবং রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল আর কি, মানে হোমওয়ার্ক, সেটা কি বলছি আমি, সাপোজ ইফ I1 ইকুয়াল টু 0, তার মানে কি 90 ডিগ্রি হচ্ছে,
ইনসিডেন্ট মানে রশ্মিটা কি একদম পুরো পারপেন্ডিকুলারভাবে প্লেনটার উপর পড়ছে, তাই তো? তাহলে রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেলটা কত হবে? 0 হবে। যদি এই দুটো কন্ডিশন যদি হয় তখন তুমি প্রুফ করবে, প্রুফ একদম সোজা এটা, প্রুফ দ্যাট যে এ মিউ জি ইকুয়াল টু সাইন ডেল্টা প্লাস এ ডিভাইডেড বাই সাইন এ, সিম্পল এ। এইটা তুমি প্রমাণ করবে, পারবে এটা নিশ্চয়ই তোমরা? আমাকে প্রমাণ করে অবশ্যই কমেন্ট করে জানাবে, সবাই অবশ্যই কমেন্ট করবে, ওকে? কমেন্ট করে আমাকে জানাবে। নেক্সট আমরা যেটা দেখবো সেটা কি, ধরো এই যে রিফ্র্যাকশন হচ্ছে, মানে রিফ্র্যাকশন থ্রু দ্য প্রিজম কেমন হলে পরে কেমন হয়। এই প্রিজমের জন্য আমি একটা কথা বলি যে থিন প্রিজমের থ্রু দিয়ে কেমন রিফ্র্যাকশন হয় সেটা আমরা দেখবো মেনলি। সো রিফ্র্যাকশন থ্রু দ্য থিন প্রিজম, তাহলে প্রথমে আমাদেরকে জানতে হয় থিন প্রিজমটা কি, তাই তো? থিন প্রিজম কাকে বলে? যদি প্রিজম অ্যাঙ্গেলটা মানে ইফ এই প্রিজম অ্যাঙ্গেল বলি না আমরা, প্রিজম অ্যাঙ্গেলটা কি এ, এর মান যদি 5 অথবা 5 ডিগ্রি থেকে যদি কম হয়ে থাকে, একদম স্ট্যান্ডার্ড বইতে এটাই করা হয়ে থাকে, 5 অথবা 5 ডিগ্রি থেকে যদি কম হয় তখন সেই ধরনের প্রিজমকে দেন দ্যাট কাইন্ড অফ প্রিজম ইজ কল্ড, দ্যাট প্রিজম ইজ কল্ড থিন প্রিজম। ক্লিয়ার হয়েছে? তাহলে যদি প্রিজম অ্যাঙ্গেলটা 5 অথবা 5 ডিগ্রি থেকে কম হয় তখন সেটাকে আমরা বলি থিন প্রিজম। এখানে আমি একটা কন্ডিশন জাস্ট করব, তোমরা নিজেদের মতো করে করতে পারবে। সাপোজ যদি বলি আমি যে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা 0 মানে 90 ডিগ্রিতে পড়ছে, তো রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেলটাও 0 হবে। মানে তোমার যদি প্রিজম থাকে এটা, ঠিক আছে, এটা তোমার নর্মাল, রশ্মিটা কেমন এরকমভাবে পড়লো, বুঝতে পারলে? যদি এরকমভাবে যদি পড়ে তাহলে পরে কেমন কন্ডিশন হবে, মানে I1টাও 0 R1টাও 0। তাহলে দেখো আমরা কি জানি, আমরা A ইকুয়াল টু বলি যে R1 প্লাস R2, তাই তো? তাহলে এখানে যেহেতু R1 0, তাহলে তুমি বলবে যে A ইকুয়াল টু R2 হলো। সিমিলারলি আমরা বলি ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A, এখানে যেহেতু I1টা 0 তাহলে তুমি কি বলবে I2 মাইনাস A, তাই তো? এটা তুমি বলবে। এবার দেখো একটা কাজ করা যাক, তাহলে এখানে তো ইনসিডেন্ট অ্যাঙ্গেল হবে, তাহলে আমি এটাকে এআর কনসিডার করি, তাহলে জাস্ট সিম্পল এরকম লিখি মিউ এ ইন্টু, মানে এটা এরকম লিখতে হবে এ মিউ সাইন I1 ইকুয়াল টু মিউ জি সাইন R1, এটা লিখতে পারি আমি, তাই তো? সিমিলারলি এইখানে যেটা হবে সেটা কি লিখবো আমি, মিউ জি সাইন R2 ইকুয়াল টু মিউ এ সাইন I2, এটা লিখতে পারি আমি। তো আমি যদি এই সেকেন্ডটাকে কাজে লাগাই, সো মিউ জি বাই মিউ এ ইকুয়াল টু সাইন I2 ডিভাইডেড বাই সাইন R2 হলো। তাহলে এইখানটায় দেখো এটাকে তুমি কি লিখবে, এ মিউ জি ইকুয়াল টু, এবার এইখানে তুমি কি করবে, এটাকে তুমি I2 বাই R2 লিখবে। কেন লিখবে? কারণ আমি প্রথমেই বললাম যে প্রিজম অ্যাঙ্গেলটা খুবই ক্ষুদ্র, প্রিজম অ্যাঙ্গেল যদি ক্ষুদ্র হয়ে থাকে তাহলে সমস্ত কিছুই কিন্তু ক্ষুদ্র, মানে I2 ক্ষুদ্র হবে, R2 ক্ষুদ্র হবে। যদি ক্ষুদ্র হয় তাহলে তুমি সিম্পল এটা বলতে পারো যে সাইন I2 নিয়ার ইকুয়ালস টু I2 হবে এবং সাইন R2 নিয়ার ইকুয়ালস টু R2 হবে, ঠিক আছে? অ্যাঙ্গেলটা যেহেতু খুবই ক্ষুদ্র, সো এখান থেকে তুমি বলতেই পারো যে I2 ইকুয়াল টু
এ মিউ জি ইন্টু R2 হলো। R2 মানে কত দেখো, তুমি এ লিখেছো, তাহলে তুমি এখানে লিখতে পারো যে সুতরাং I2 ইকুয়াল টু এ মিউ জি ইন্টু এ, এইটা তুমি কিন্তু বলতে পারো। ক্লিয়ার হয়েছে? তাহলে এইবার এই ডেল্টার জায়গায় তুমি ভ্যালুটা পুট করতে পারো। তাহলে সুতরাং আচ্ছা এটা অন্য ভ্যালুতে দেখিয়ে দিই। সুতরাং ডেল্টা ইকুয়াল টু তুমি বলবে I2 মানে কত পাবা, এ মিউ জি ইন্টু এ মাইনাস এ। তাহলে ডেল্টা ডেভিয়েশন ইকুয়াল টু তুমি লিখবে এ ইন্টু এ মিউ জি মাইনাস 1 হলো। এটা তুমি কিন্তু প্রমাণ করতে পারো। এবার এখানে বলতে পারো যে I1 আর R1 যদি, এটা একটা কন্ডিশন দেখালাম আমি, এরকম তুমি আরেকটা কন্ডিশন করতে পারো যে I1 আর R1 যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে কেমন হবে ডেভিয়েশনটা, সেটাও দেখবে এরকমই আসবে। ঠিক আছে, সেটা কিন্তু তোমরা করতে পারো, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে সেটা। এবার আমি যেটা দেখাবো খুবই ইম্পর্টেন্ট, সেটা কি, এই যে প্রিজম থেকে যে ট্রান্সমিটেড রে পাচ্ছি আমরা, ট্রান্সমিটেড রে না পাওয়ার কি কন্ডিশন রয়েছে বুঝতে পারলে? মানে তার জন্য দুটো কন্ডিশন আমরা দেখবো। এক, ইনসিডেন্ট অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে প্রথম কথা, মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা কতখানি মিনিমাম, মানে লিমিটিং ভ্যালু কতখানি যদি হয়, মানে লিমিটিং ভ্যালু কত হলে পরে রশ্মিটার কোনো মানে বেরোবেই না, এমার্জি করবে না। সো সেটাই আমরা এখানে ক্যালকুলেট করবো। সো দ্য লিমিটিং অ্যাঙ্গেল of incidence, limiting angle of incidence for no emergent ray from the prism, জিনিসটা ক্লিয়ার হয়েছে কি বলতে চাইছি আমি? মানে আমি কোনো রশ্মি পাবো না, মানে রশ্মি কোনো এমার্জি করবে না প্রিজম থেকে, তার কি কন্ডিশন? তার জন্য এই ইনসিডেন্স অ্যাঙ্গেলটার মিনিমাম কতখানি ভ্যালু হতে হবে। সো দেখো এই তো আমাদের প্রিজম, ওকে, এটা নর্মাল। তাহলে আমি ধরলাম ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা তোমার I1 হবে, এই যাবে, এই রশ্মিটা কিন্তু আর পাবো না আমরা, এইরকম ভাবে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, সো এইটাকে তুমি দাও I1 R1 R2, এটা তোমার কি 90 ডিগ্রি হবে, তাই তো? ওকে, সো প্রিজমটার তুমি একটা নাম দিয়ে দাও এ বি সি, আর রশ্মির নাম দাও তুমি পি কিউ আর এদিকে এস। তাহলে এখান থেকে তুমি দেখে বলো, তাহলে ইনসিডেন্ট অ্যাঙ্গেল I1, রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল R1, আর এই প্লেনটায় যে ইনসিডেন্ট হচ্ছে এটা কি R2, এবং যে এমার্জ হচ্ছে সেটা কিন্তু আর পাচ্ছি না, 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তার মানে কি, তার মানে R2-র ভ্যালুটা যদি, মানে ইফ R2 যদি তোমার সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমান হয়, তবেই তো তোমার ইমার্জেন্ট এটা কি পুরো দেওয়াল ঘেঁষে চলে যাবে। তাহলে এইটা যদি হয় তাহলে আমি এমার্জেন্ট রশ্মি পাবো না, 1 নম্বর কন্ডিশন গেল। ঠিক আছে, সেকেন্ড কি হতে পারে, তাহলে এটা 1 নম্বর কন্ডিশন বলতে পারি আমি। সেকেন্ড বলতেই পারছি, দেখো যদি R2-র ভ্যালুটা যদি থিটা সি থেকে বেশি হয়, তাহলে কি থিটা সি থেকে বেশি হলে কি পুরো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ঘটবে না, এইখানটায় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ঘটবে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে এখানে, তাই তো? তার মানে কি কোনো রশ্মি আমি পাবো না। তাহলে মেন যে কন্ডিশনটা এসে দাঁড়াচ্ছে সেটা কি? সো কন্ডিশন যেটা আমার এসে দাঁড়াচ্ছে, কন্ডিশনটা কি, একদম সিম্পল। তাহলে R2-র ভ্যালুটা গ্রেটার অর ইকুয়াল টু থিটা সি হতে হবে, তাই তো? মানে এই দুটোকে আমি মার্জ করে দিলাম। তাহলে যদি R2-র ভ্যালুটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমান হয় তাহলেও বেরোবে না। তাহলে মেন যে কন্ডিশনটা পাচ্ছি আমরা সেটা কি, R2 ইজ গ্রেটার অর ইকুয়াল টু থিটা সি হতে হবে। ঠিক আছে, এবার দেখো, তাহলে আমি এই যে দুটো পয়েন্টে আমি স্নেলের সূত্র কাজে লাগাবো। তাহলে ফার্স্ট এই পয়েন্টে যদি কাজে লাগে সেটা কি বলবো, আমি এটাকে এয়ার মিডিয়াম কনসিডার করে দিচ্ছি। সুতরাং এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সাপোজ আমি বলছি যে মিউ এ ইকুয়াল টু 1, আর এটা মিউ গ্লাস, মানে এটা তোমার মিউ জি, দ্যাট ইজ ইকুয়াল টু, আমি সিম্পল মিউ ধরছি আমি। ঠিক আছে,
কারণ এয়ার তার মানে 1 যেহেতু, তাহলে কোনো মানে কিছু লিখতে হচ্ছে না আর কি আমার। সো এখানে তুমি লিখবে সুতরাং সাইন i1 ইকুয়াল টু মিউ ইন্টু সাইন r1। তাহলে এখান থেকে তুমি, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু এর মানটা, এই যে এটা কতখানি পাবো, এটা কিন্তু অবশ্যই, আচ্ছা এখানে লিখে দিই তাহলে বেশি সুবিধা হবে না। সুতরাং এখানটায় কিন্তু এ ইকুয়াল টু r1 প্লাস r2, এগুলো আমরা জানি। সো এখান থেকে তুমি কি বলতে পারো, এখান থেকে তুমি বলতেই পারো যে r1 ইকুয়াল টু এ মাইনাস r2। আমি r2 টার্মসে কেন আনছি, দেখো আমার আলটিমেট যে কন্ডিশন সেটা কি r2 টার্মসে রয়েছে, সুতরাং আমি এখানেও r2 টার্মসে নিয়ে আসবো এর জন্য, ঠিক আছে। সুতরাং সাইন i1 ইকুয়াল টু মিউ ইন্টু, আচ্ছা এটাকে লিখতে পারি এরকম যে সাইন r1 মানে কত বাবা, এ মাইনাস r2, এটা লিখতে পারি আমি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা এটাকে এরকম করে দিই। তাহলে r2 টার্মস আমি কিন্তু নিয়ে চলে আসলাম। এইখানে এবার বলো r2 ইজ গ্রেটার অর ইকুয়াল টু থিটা সি, তাহলে কি সাইন আই এর মান কত হতে হবে, যেহেতু r2 জায়গায় আমি থিটা, মানে আমি যদি মিনিমাম ভ্যালুটা দেখি তাহলে কি r2 ইকুয়াল টু থিটা সি বলতে পারি আমি, তাই তো। তাহলে মিনিমাম দেখো, আর যদি তুমি গেটারটা দেখো তাহলে তুমি কি বলবো যে আই, মানে আয়ের মানটা অবশ্যই তোমার কম হতে হবে, ঠিক আছে। সুতরাং এইটা লিখতে পারো তুমি মিউ সাইন, অথবা তুমি যদি ইয়ে করো তাহলে তুমি জাস্ট সিম্পল ইকুয়াল টুটা ইউজ করতে পারো, ঠিক আছে। সো এ মাইনাস থিটা সি, ক্লিয়ার হয়েছে এটা। সো যেহেতু এখানে আমরা জানি r2 ইজ গ্রেটার অর ইকুয়াল টু থিটা সি, তাই আমরা এটা পুট করতে পারি। ক্লিয়ার হয়েছে? এবার এটাকে তুমি ভেঙে দাও, এটাকে তুমি যদি ভাঙো, দেখো আমি একটা লাইন লিখি, গ্রেটার ইকুয়াল লেসার ইকুয়াল টু মিউ ইন্টু, এটাকে যদি ভাঙি সাইন এ মাইনাস বি, তার সূত্র কী হয়, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাই তো, এটা আমরা জানি। এইবার তুমি একটা জিনিস জানো যে স্নেল এই পয়েন্টটাতে, এই যে আর পয়েন্টটাতে আমি যদি এক পয়েন্ট আর দেখি আমি, হ্যাঁ আর পয়েন্টে যদি আমি সূত্র কাজে লাগাই স্নেলের সূত্র, তাহলে কি পাবো, সেখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের জিনিসটা পেয়ে যাবো আমি, তাই না। সুতরাং মিউ ইন্টু সাইন r2 ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি, মানে 1 ইন্টু সাইন 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে 1 হবে। সুতরাং সাইন r2 মানে কত, আবার থিটা সি হয়ে যাবে এখানটায়, তাহলে এটা লিখে দিতে হবে থিটা সি। আচ্ছা এখানে r2 লেখো, এটাকে থিটা সি করে দিই, হ্যাঁ, কারণ r2 ইকুয়াল টু থিটা সি হবে এখানে। সো 1 ডিভাইডেড বাই মিউ হবে, এখানে লিখে দাও r2 ইকুয়াল টু থিটা সি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাহলে এটা তুমি পাচ্ছ, এখান থেকে তুমি বলতেই পারো অ্যান্ড যে cos থিটা সি সেটা কত হবে, রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই মিউ স্কোয়ার, রাইট। তাহলে এই দুটো ভ্যালুকে তুমি এখানে পুট করতে পারো। তাহলে সুতরাং সাইন i1 লেস অর ইকুয়াল টু মিউ সাইন এ থাকলো, cos থিটা সি মানে কত, রুট ওভার অফ 1 মাইনাস 1 ডিভাইডেড বাই মিউ স্কোয়ার মাইনাস cos এ থাকছে এখানে, সাইন থিটা সি মানে কত, 1 ডিভাইডেড বাই মিউ। ওকে, এবার একটা কাজ করো, এই মিউটাকে বোথ সাইডে ঢুকিয়ে দাও, তাহলে সাইন i1 লেস অর ইকুয়াল টু, যদি ঢুকিয়ে দাও তাহলে এখানে কী থাকবে, সাইন এ ইন্টু, এটাকে লসাগু করলে পরে মিউ স্কোয়ার মাইনাস 1 হবে, রুট ওভার অফ মিউ স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই মিউ হবে, কারণ আন্ডার রুটের মধ্যে কী রয়েছে, মিউ স্কোয়ারে, তাহলে বাইরে একটা মিউ চলে আসবে, আবার এই মিউ রয়েছে তাহলে গুণ করে কেটে যাবে, ঠিক আছে। আর এখানে তোমার এই মিউটা কেটে যাবে, সুতরাং এখানে থাকবে কস এ, তাহলে এইটুকুনি পড়ে থাকছে। তাহলে এই জিনিসটা এটা পেলাম, এটাই কি তোমার কন্ডিশন। তাহলে ইনসিডেন্ট অ্যাঙ্গেলের মানটা মিনিমাম এতখানি হতে হবে, অথবা এর থেকে কম হতে হবে। যদি এটা অথবা এর থেকে কম হয় তবেই কিন্তু আমি আর কোনো এমার্জেন্ট রে কিন্তু পাবো না। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা তোমার ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেকেন্ড আমরা কি দেখব, এটা যেরকম দেখলাম কি ইনসিডেন্স অ্যাঙ্গেলটা দেখলাম, সেকেন্ড আমরা দেখব প্রিজম অ্যাঙ্গেল, মানে মিনিমাম ভ্যালু কত হলে পরে আমরা রশ্মির পাবোই না, জীবনেও পাবো না, মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল যাই হোক না কেন আমরা রশ্মির পাবোই না, সেটা কি। তাহলে লিমিটিং অ্যাঙ্গেল অফ প্রিজম লিখবো আমরা এখানটায়, ঠিক আছে। সো লিমিটিং অ্যাঙ্গেল অফ the prism
জিনিসটা বোঝাতে পারলাম। ফর নো এমার্জেন্ট রে ফ্রম প্রিজম, জাস্ট এটা লিখলেও হবে। ওকে, সো কী করবো আমরা, দেখো সিম্পল কিছুই না। তো আমরা একটা কন্ডিশন দেখতেই পেয়েছিলাম, যে কন্ডিশনটা কী ছিল, কন্ডিশনটা ছিল তোমার R2-র মানটা অবশ্যই গ্রেটার অর ইকুয়াল টু থিটা সি হতে হবে, যদি হয় তাহলে কিন্তু আমরা কোনো রশ্মি পাবো না। এবং আমরা কি জানি, এ ইকুয়াল টু R1 প্লাস R2, এগুলো আমরা সব জানি, তাই তো। তাহলে এখানে তুমি যদি পুট করো, সুতরাং এ ইকুয়াল টু R1 তো অ্যাজ ইট ইজ রাখলাম, তাহলে এখানে আমি যেহেতু R2-র জায়গায় আমি ইকুয়াল টু লিখতে পারি, অথবা এটা লিখতে পারি আমি, তাই তো। তাহলে R2 জায়গায় আমি এখানে থিটা সি পুট করতে পারি, কারণ R2 ইজ গ্রেটার অর ইকুয়াল টু থিটা সি। এটাকে তুমি 1 নম্বর নাম দিলাম, হলো। এবার দুটো পয়েন্টে তুমি স্নেলের সূত্র কাজে লাগিয়ে দাও। তাহলে এই তো প্রিজম ছিল, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই পয়েন্টে তুমি স্নেলের সূত্র কাজে লাগাবে, আর এখানে কোনো রশ্মি তুমি পাবে না। সুতরাং আমরা দুটো জায়গাতে আমরা করতে পারি। এখানে আমার ভাগনা এসেছিল, ভাগনার নাম লেখা হয়েছিল। সো দুটো জায়গাতে আমি কি করতে পারি, দেখো স্নেলের সূত্র কাজে লাগাতে পারি। এক হচ্ছে গিয়ে এই পয়েন্টটাতে, এই পয়েন্টে যদি আমি লাগাই তাহলে কি হবে, জাস্ট সিম্পল জিনিস, এটা আমরা লিখতে পারি। সো 1 ইন্টু মানে এটা, সো সাইন I1 ইকুয়াল টু মিউ ইন্টু সাইন R1, রাইট, এটা লিখতে পারি আমরা। সো এখান থেকে কি করা যেতে পারে, সাইন R1 ইকুয়াল টু সাইন I1 ডিভাইডেড বাই মিউ, এটা লিখতে পারি আমরা, তাই তো। সিমিলারলি আমি এই পয়েন্টে কাজে লাগাতে পারি, তাহলে এই পয়েন্টে যদি কাজে লাগাই তাহলে কী হবে, সেটা মিউ ইন্টু সাইন R2 ইকুয়াল টু, এটা তোমার 1 ইন্টু 90 ডিগ্রি, মানে 1 ইন্টু সাইন 90 ডিগ্রি, রাইট। তাহলে এইটা তোমার হবে, এখানে R1 R2 জায়গায় আমি থিটা সি লিখতে পারি, সুতরাং মিউ সাইন থিটা সি ইকুয়াল টু 1, রাইট। তাহলে এইটা তোমার হবে যেটা, সো সাইন থিটা সি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই মিউ, অথবা থিটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স 1 বাই মিউ, এটা পাই আমরা, তাই তো। ওকে, তাহলে এখান থেকে তুমি R1টা পাচ্ছ। আচ্ছা, এটাকে লিখে নিই R1টা। সো এখানটায় তুমি পাচ্ছ R1, মানে সুতরাং R1 ইকুয়াল টু তুমি পাচ্ছ সাইন ইনভার্স সাইন I1 ডিভাইডেড বাই মিউ। আচ্ছা, এটাকে একটা নাম দিয়ে রাখি, এটাকে 2 নম্বর নাম দিই, এটাকে 3 নম্বর নাম দিই, হলো। তাহলে 2 আর 3কে দেখো তুমি 1 নম্বরে পুট করতে পারো। তাহলে সুতরাং তুমি ফ্রম ইকুয়েশন 1 থেকে লিখতেই পারো যে এ গ্রেটার অর ইকুয়াল টু R1 মানে কত পাবো, সাইন ইনভার্স সাইন I1 ডিভাইডেড বাই মিউ, প্লাস থিটা সি মানে কত, সাইন ইনভার্স 1 ডিভাইডেড বাই মিউ, এটা তুমি পাচ্ছ, তাই তো। এটাই মেন। এবার এইখান থেকে আমি দুটো কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। এক কি, ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হতে পারে, 90 থেকে 90-এর মধ্যে, মানে সরি 90 থেকে 0 হতে পারে, তাই তো। তাহলে ফার্স্ট যদি কেস আমি দেখি, সাপোজ ফার্স্ট কেস আমি বলছি যে যদি তোমার I1 ইকুয়াল টু 0 হয়, মানে কি তোমার রশ্মিটা পুরো প্লেনের সাথে লম্বভাবে পড়লো, ঠিক আছে। সেটা যদি হয় তাহলে তুমি কি বলবে, সুতরাং এ গ্রেটার ইকুয়াল টু, দেখো I1 ইকুয়াল টু 0, তার মানে কি সাইন 0 0 হয়ে গেল, তাহলে এইটুকুনি টার্ম চলে যাচ্ছে, তাহলে শুধুমাত্র পড়ে থাকছে সাইন ইনভার্স 1 ডিভাইডেড বাই মিউ। আবার এইটুকুনি মানে কত, আবার এইটুকুনি মানে আবার থিটা সি। তার মানে তুমি কি দেখতে পাচ্ছ, যে এর ভ্যালুটা যদি থিটা সি অথবা থিটা সির থেকে যদি বড় হয় তাহলে কোনো রশ্মি বেরোবে না। তার মানে প্রিজমের মান, মানে প্রিজম অ্যাঙ্গেলের ভ্যালুটা কিন্তু থিটা সি অথবা থিটা সির থেকে বড় হতে হবে, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনটা কি দেখো, মানে সেকেন্ড ক্রাইটেরিয়াটা অ্যাকচুয়ালি। সো যদি সাপোজ I1টা 90 ডিগ্রি হয়, মানে গা ঘেসে পড়লো রশ্মিটা আর কি, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে এ গ্রেটার অর ইকুয়াল টু, দেখো সাইন ইনভার্স, তাহলে সাইন 90 মানে 1, তাহলে 1 বাই মিউ লিখবো আমি, প্লাস সাইন ইনভার্স 1 বাই মিউ লিখবো। তাহলে এইটুকুনি মানে কত, আবার
থিটা সি, দুটো মানেই থিটা সি, তাহলে 2 টাইমস অফ থিটা সি হয়ে যাচ্ছে। সুতরাং এ গ্রেটার ইকুয়াল টু 2 টাইমস অফ থিটা সি। তার মানে এর মান যদি 2 টাইমস অফ থিটা সি হয় তাহলে কোনো দিনও রশ্মি এমার্জেন্টই হবে না। তাহলে এই দুটো কন্ডিশন আমরা পাচ্ছি, বুঝতে পারলে? ইনসিডেন্ট অ্যাঙ্গেল যাই হোক না কেন, যদি প্রিজম অ্যাঙ্গেলের ভ্যালুটা 2c থেকে যদি বেশি হয়, হ্যাঁ, বা 2c যদি হয়, তাহলে কোনো দিনও তুমি এমার্জেন্ট রে পাবে না। এই হচ্ছে তোমার দুটো ক্রাইটেরিয়া। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এই ছিল তোমার রিফ্র্যাকশন, প্রিজম, এই যাবতীয় জিনিস। আশা করি জিনিসগুলো বোঝাতে পারলাম। কিছুই নেই, একদম সিম্পল জিনিস। প্রত্যেকটা জিনিস ভালো করে দেখো, খাতা কলমে লিখে লিখে করো জিনিসগুলো, তাহলে আর কোনো অসুবিধা হবে না। পরীক্ষার খাতা তোমরা ইজিলি করতে পারবে। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওগুলো ভাই শেয়ার করো, পুরো ভিডিওটা দেখো, দেখলে মোটিভেশন পাবো নেক্সট ভিডিও করার জন্য। ঠিক আছে, তোমাদের জন্যই তো ভিডিও করছি না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।